অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জাগি কলমি একদম শুনবো না, তুমি তো আমাদের এরকম করে বলবে না। উৎপলদা থেকো, সন্ধ্যাদি লিখছেন খুব উপকার হলো এই আলোচনা। অনেক অনেক ভালোবাসা। হ্যালো, অনিচ্ছা সত্যি হয়ে যায়। হ্যাঁ একদম সাথে থাকো। নমস্কার, শুভ সন্ধ্যা। কলমে মিতালি সাহিত্য পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই এক রাস শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তারা হয়তো ভাবছেন যে কৃতি কেন আজ? এই তো মঙ্গলবার কৃতি এসেছিল গল্প শোনাবে বলে, তাহলে আজ বৃহস্পতিবার কৃতি আবার কেন? তার কারণ একটা আনন্দ সংবাদ আজ দিতে এসেছি আপনাদের। এতদিন কৃতি শুধু আপনাদের গল্পগুলো পাঠ করে শোনাতো তার কল্পলোকে। এবার রিমলি আসছে তার ইমলি নিয়ে আপনাদের কবিতাগুলি সকলকে পাঠ করে শোনাবে বলে। জানি আপনারা শুনে খুব খুশি হচ্ছেন, আমি তো ভীষণ খুশি। রিমলির ইমলি শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। আমাদের কলমে মিতালি সাহিত্য পরিবারের ফেসবুক ওয়ালে যে সকল কবিতা পড়ে তার মধ্যে থেকে রিমলি বেছে নেবে প্রত্যেক মাসে বেশ কয়েকটি কবিতা। কার কার কবিতা পাঠ করা হবে তার কিছুটা দেওয়া হবে, আর কিছুটা থাকবে সারপ্রাইজ। চলুন ডেকে নিই আমরা আজকের এবং প্রতি মাসের রিমলির ইমলি নিয়ে আপনাদের সামনে আসা সেই রিমলিকেই। নমস্কার। হ্যাঁ ইমলি, হ্যাঁ এবার একটু দর্শকদের সাথে পরিচয় করে নে। একদম একদম। সকলকে শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা দিদি। তোমাকে প্রথমেই বলি, একদম শ্রাবণের ঝড়ো ঝড়ো বর্ষণের মতন সিক্ত ধারা যেন মনে বয়ে যায় তোমায় দেখলে। এটা সবসময় তোমায় আমি বলেছি, এখনো তোমায় দেখে ঠিক তেমনই মনে হচ্ছে। খুব শান্ত হয়ে যায় হৃদয়টা তোমার কণ্ঠে, তোমাকে দেখে। এটা সামনে বলার লোভ সামলাতে পারলাম না। আর আমার যারা এতক্ষণ আমায় দেখছেন, এখন আমাদের জয়েন করছেন, তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমার রিমলির ইমলির প্রথম পর্ব। আমি প্রথমেই যাদের ধন্যবাদ নয়, যাদের ভালোবাসায় ভরিয়ে দিতে চাই, আমার প্রিয় দাদা অর্ণবদা এবং আমার দিদি কৃতিকণাদি, যারা আমায় বলেছিলেন যে একটা ছোট্ট অনুষ্ঠান তো আমরা করতেই পারি কবিতা নিয়ে, তুই কি করবি? আমার সেদিনটা মনে আছে। আমি নিজে কবিতা পাঠ করতে খুব ভালোবাসি। প্রত্যেকটি কবিতা আমাদের ওয়ালে যে সমস্ত কবিতা পড়ে আমি সবটা পড়ি, এবং এত ভালো লাগে প্রত্যেকের সৃষ্টিতে, যেন সত্যি মনে হয় সারাদিনের ক্লান্তি কেটে যায়।
সারাদিনের এত অস্থিরতা, এখন তো সত্যি এমন একটা পরিবেশ, সত্যিই কেটে যায়। আমার মনে হয় যে এই কবিতাগুলি যদি আমি একটু পাঠ করতে পারতাম, এই সুযোগটা আমাকে আমার পরিবার করে দিয়েছে, তার জন্য আমি আমি মানে কি বলবো, আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা সকলকে, আমাদের কলমে মিতালি সাহিত্য পরিবারে যারা যারা আমরা আছি, সদস্য সদস্যা, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। রিমলি, চল, হ্যাঁ, যে অনুষ্ঠান তোর কাঁধে, যে অনুষ্ঠানের দায়িত্ব তুই আজ থেকে কাঁধে তুলে নিলি, সেটা শুরু কর। শুনে নি একটি কবিতা রিমলির কণ্ঠে। একদম দিদি, আমি শুরু করব আমার অনুষ্ঠানের প্রথম কবিতা। সকলের থেকে আবারও আরেকবার ভালোবাসা এবং আশীর্বাদ প্রার্থনা করলাম, সাথে থাকুন আমাদের। শুরু করছি রিমলির ইমলি অনুষ্ঠানের প্রথম কবিতা। কবি মধুমিতা ধরের লেখা নরক। এদেশে মানুষ মরে মানুষেরই হাতে, এখানে বাতাস বড়ই বিষময়, এখানে মানুষ পেটের জ্বালায় কাঁদে, এখানে রোজই স্বপ্নেরা খুন হয়। দূষণে এখানে হয় যে আকাশ কালো, এখানে শিশুর রোগীর খাদ্যে বিষ, এখানে একলা নারীর শরীর পেলে বৃদ্ধের হাতও করে ওঠে নিষ্পিস। এখানে সবুজ তুলতে পারে না মাথা, এখানে যুবতী স্ত্রীকে বেচে দেয় স্বামী, এখানে মায়েরা পায় না তো সম্মান, নারী মাংসই সবচেয়ে বেশি দামি। চোখের জলে মানুষ লেখে গাথা, অবিশ্বাস বাঁধছে দানা বুকে, হৃদয় ভেঙে হচ্ছে যে খান খান, ডুকরে কাঁদে রাত বেদনায় শোকে। চোখের তারায় নামুক নতুন ভোর, রাতের ঘুমে স্বপ্ন থাকুক জারি, চোখের তারায় নামুক নতুন ভোর, রাতের ঘুমে স্বপ্ন থাকুক জারি। গর্জে ওঠো, গর্জে ওঠো মানুষ আছো যারা, রুখে দাঁড়াও ধর্ষিতা সব নারী, রুখে দাঁড়াও ধর্ষিতা সব নারী। কবি তরুণ চ্যাটার্জির লেখা শ্রাবণ। শ্রাবণের দিনে ওঠে কলরব, মরা গানে যেন বড় উৎসব, দিকে দিকে শুনি জীবনের গান, নিস্তেজ নয় কোনো মন প্রাণ। পুরাতন জরা যায় বুঝি ধুয়ে, মাথা চাড়া দেয় যারা ছিল নুয়ে, বাধা ভেঙে আসে মহা উচ্ছ্বাসে, বাজে যেন সুর বাঁচার বিশ্বাসে। গুরু গুরু করে প্রবল প্রতাপে, অবিরাম ধারা চারিদিকে ছাপে, ভেঙে সব ছল বাধা কৌশলে, সবুজের দল প্রাণ খুলে বলে। আলো আধারিতে আঁকে যেন ছবি, জমে থাকা ক্ষোভ প্রার্থিত দাবি, ঘুম ভাঙা গানে জাগে তাই মাটি, স্বপ্নেরা সাজে করে পরিপাটি। ঘুম ভাঙা গানে জাগে তাই মাটি, স্বপ্নেরা সাজে করে পরিপাটি। তবে দিদি আমরা তো কবিতা পাঠ করছি, কবিতা পড়ছি, তবে আমি
আজকে আমার সঙ্গে যাকে পেয়েছি তাকে তো মানে তার সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, আমাদের সকলের দিদি, আমাদের সকলের প্রিয়জন। তবে আমাদের পরিবারের সম্পাদিকাও বটে। তা আমি আজকে এই লোভটা, এই সুযোগটা বলতে পারি সদ্ব্যবহার করব, যে আমার মনে কিছু প্রশ্ন আছে দিদি, লেখা নিয়ে, এডিটিং নিয়ে। আমি জানি আমাদের সকলের মনের মধ্যেই আছে। আমরা যারা লিখি, লিখতে ভালোবাসি, গল্প লিখি, কবিতা লিখি, লিখতে গিয়ে কোথাও হয়তো হাতটা থেমে যায় যে এটা ঠিক লিখছি তো, বানানের অনেক পরিবর্তন হয়েছে আমরা জানি, বানান নাও বা নিলাম। অনেক সময় লেখা পড়তে গিয়ে আমি যেটা দেখি, খুব ভালো লেখা, কিন্তু কিছু ছোট ছোট এডিট, মানে ভুল ভুল ঠিক নয়, হয়তো এটা না জেনেই আমরা করছি। তো সেই প্রশ্নগুলো দিদি আমি তোমাকে আজকে করতে চাই। আমাদের দর্শক বন্ধুরাও যারা আছেন, আমি আমি আশা করব তাদেরও খুবই প্রয়োজনে লাগবে এই প্রশ্নগুলির উত্তর জানলে। আমরা পরবর্তীকালে লেখাগুলোকে আরো উন্নত করতে পারবো, এইটুকু আশা নিয়ে কিছু প্রশ্ন তোমাকে করি দিদি। বেশ বেশ বেশ, আমি আমার যতটুকু সাধ্য আমি নিশ্চয়ই দেব উত্তর। সেটা যদি কারোর কাজে লাগে আমি খুব খুশি হব, খুব। একদম একদম দিদি। আমি যেটা প্রথমেই তোমার থেকে জানতে চাই, আমরা যখন গল্প লিখি, গল্প লেখার সময় অনেক সময় এই যে জানি না, হচ্ছে না, বা করিনি, খাইনি, হ্যাঁ, এই যে না এবং নি, এটা যে আমরা শব্দের সঙ্গে অনেকে জুড়ে লেখেন, অনেকে নাটা আলাদা লেখেন, কোনটা ঠিক? আর নিয়ের ক্ষেত্রেও ঠিক কোনটা ঠিক, এটা যদি একটু বলো। বেশ, একটা জিনিস আমরা মাথায় সবসময় রাখবো, যে একটা আলাদা শব্দ, সেটার কোনো মানে সেই শব্দটা, সেটা কি আলাদা কোনো শব্দ, তার কি আলাদা কোনো অর্থ আছে, আমাকে জানতে হবে সবার আগে। যেমন ধর না, যাবো না, খাবো না, খাচ্ছি না, যাচ্ছি না, না বলে কিন্তু আলাদা একটা শব্দ আছে, তার একটা নির্দিষ্ট অর্থ আছে। তাই যেহেতু আলাদা শব্দ না, তাই যাবোর সাথে কেন লাগাবো? আচ্ছা, তার আলাদা অর্থ আছে। তাই সে কখনোই যাবো না, খাবো না, যাচ্ছি না, করছি না, ঘুমাচ্ছি না, তাদের সাথে লাগবে না। না আলাদা, যাচ্ছি না, যাবো না, করছি না, করব না, না কিন্তু আলাদা, কারণ সম্পূর্ণ একটা আলাদা শব্দ, যার নিজস্ব একটা অর্থ আছে। আচ্ছা, ঠিক একইভাবে তুই যদি ভাবিস করিনি, খাইনি, যাইনি, তুই ভেবে দেখ, নি বলে কি আলাদা কোনো শব্দ আছে, যার কোনো আলাদা অর্থ আছে, এরকম শব্দ নিটা? না 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 না, নি বলে কোনো শব্দ কিন্তু আমাদের ডিকশনারিতে নেই, তাই না? তো সেরকম যদি শব্দ না থাকে, তার মানে তার কোনো আলাদা অর্থ নেই। তো আলাদা অর্থ যদি না থাকে, সে কোনো রকম ভাবেই মানে স্বতন্ত্র ভাবে, সে স্বতন্ত্রতা নিয়ে সে কোথাও আলাদা ভাবে বসতে পারে না, সে কিন্তু যুক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সে যুক্ত হয়ে বসবে। তাহলে যাইনি, খাইনি, তারপরে করিনি, ঘুমোইনি, ধরিনি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে এটা জুড়ে বসবে, এটা জুড়ে বসবে। হ্যাঁ, নি বলে কিন্তু আলাদা কোনো শব্দ যেহেতু হয় না, কোনো অর্থ যেহেতু নেই নিয়ে, তাই নিটা সবসময় শব্দের সাথে বসবে, অন্য শব্দের সাথে বসবে, ভার্বের সাথে বসে, ক্রিয়ার সাথে বসে। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়ার সাথে বসছে, হ্যাঁ ঠিকই তো। আর নাটা আমরা আলাদা লিখবো, মানে ক্রিয়াপদ লিখে তারপরে নাটা লিখবো, নাটা একটা আলাদা শব্দ, একদম আলাদা অর্থ বহন করছে, একটা নেগেটিভ অর্থ বহন করছে। একদম। আচ্ছা, তাহলে এটা খুব ভালো বললে দিদি। অনেকের ক্ষেত্রেই দেখেছি খাবো না, যাবো না, এটা জুড়ে যায়। তাহলে এটা খুব ভালো, আমিও শিখলাম, এবং আমি আশা করছি আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই
শিখলেন, বা যারা জানলেন, যারা জানতেন তারা তো অবশ্যই আরেকবার জেনে নিলেন, আর যারা জানতেন না তারা কিন্তু একটু ভালো করে এটা শুনে নিন, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি বিষয়। খুব ভালো করেছিস তুই, এগুলো এটা আমাকে জিজ্ঞেস করলি, খুব ভালো করলি। তার কারণ হচ্ছে দেখ, আমরা যে দৈনিক সেরা করি সোম থেকে শুক্র পর্যন্ত, যে লেখাগুলো আমাদের ফেসবুক ওয়ালে পড়ে, সেই লেখাগুলোকে নিয়ে আমরা তার মধ্যে থেকে যেটা সেরা বাছাই করি, করে একটা দৈনিক সেরা, প্রতিদিনের একজন করে সেরা। তো অনেক সময় দেখা যায় যে সেরা মানে অসাধারণ লিখেছেন, কিন্তু এই কিছু গ্রামাটিক্যাল মিস্টেক, যার জন্য লেখাটা ভালো হওয়া সত্ত্বেও আমরা নিতে পারলাম না। তো এই গ্রামাটিক্যাল মিস্টেক গুলো যাতে না হয়, আমার মনে হয় এই নিয়ে সত্যি আলোচনা হওয়া প্রয়োজন। একদম একদম, সেটাই তো, মানে আমার মনের একটা কৌতূহল তো ছিলই অনেকদিন থেকেই যে তোমাকে আমি এটা জিজ্ঞেস করব, এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারলাম না। তাই একদম আরো 2-3টে প্রশ্ন কি করতে পারি দিদি তোমায়? আচ্ছা আচ্ছা, কর 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 কর, ওকে কর। যেরকম ধরো আমরা এই যে কোন লেখা আমরা লিখছি, লেখার পরে জ্যোতি চিহ্ন, দাঁড়ি, কমা, হ্যাঁ, সেমিকোলন বা একটা হাইফেন, এটা আমরা কটা স্পেস, মানে লেখার পরে যে লেখাটা শেষ করলাম শেষ শব্দের পরে স্পেস দিয়ে দেব, না তার সঙ্গে লাগিয়েই দেব? মানে খাতায় লেখার ক্ষেত্রে বলছি না, মোবাইলে টাইপিং এর ক্ষেত্রে যেটা। হ্যাঁ, তুই খাতার ক্ষেত্রেও তাই, কিন্তু খাতার ক্ষেত্রে কিন্তু তাই না? মানে মোবাইলে লিখছি বলেই ওটা, বা কম্পিউটারে টাইপ করছি বলেই ওটা হবে, খাতার ক্ষেত্রে তা নয়, সেরকম নয় কিন্তু। ধর কমা বা যে কোনো জ্যোতি চিহ্ন, ধর একটা শব্দের পরে একটা সেন্টেন্স, মানে তোর পুরো গোটা যদি একটা আমি সেন্টেন্স করি, তো সেটার শেষে একটা আমাদের পূর্ণজ্যোতি হয়। পূর্ণজ্যোতি মানে দাড়ি, দাড়ি দাড়ি দাড়ি, দাড়ি দিয়েই আমি শুরু করলাম। তো দাড়ি যদি হয়, ধর একটা সেন্টেন্স যে কতগুলো শব্দ নিয়ে তৈরি হয়, তো শেষ যে শব্দটা তারপরে দাড়িটা বসে। বা ধর একটা কমা দেব আমরা, কিছুটা অংশ যেটা ওই গোটা সেন্টেন্সের কয়েকটা শব্দ যেটা নিজস্ব একটা অর্থ বহন করে, তারপরে আমরা একটা কমা দিই, কারণ সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না বলে একটা কমা দিই। তো একটা শব্দের পরে কমাটা বসলো, তো এই যে শব্দের পরে কমাটা বসছে, এই শব্দের সাথে কমার কিন্তু মাঝখানে কোনো স্পেস থাকবে না। বা এই শব্দের পরে দাড়ি বা এক্সক্লেমেটারি যাই তুই দিস, বিস্ময়বোধক চিহ্ন বা কমা, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, তুই যাই দিস, সেটা কিন্তু শব্দের ঠিক পরে পরেই বসবে, তার মাঝখানে কোনো স্পেস থাকবে না। তো তুই দাড়ি দিয়ে দিলি বা কমা দিলি, তারপরে যে শব্দটা, আবার দিদির একটু নেটের, হ্যাঁ দিদি এবার বলো। এবার কমা বা দাড়ি বা জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন, তারপরে যে আবার নতুন করে শব্দটা তুই বসিয়ে আবার একটা সেন্টেন্স মেক করবি বা কিছুটা পার্ট করবি সেন্টেন্সের, তো সেই যে পরের শব্দটার কিন্তু জ্যোতি চিহ্নর পরে একটা স্পেস দিয়ে পরের শব্দ শুরু হবে। মানে একটা শব্দ শেষ হলে তার ঠিক গায়ে একটা জ্যোতি চিহ্ন হচ্ছে, হয়ে গেল। আবার পরের শব্দটার আগে একটা স্পেস বসবে, একটা স্পেস। হ্যাঁ, শব্দের পরে স্পেস না দিয়ে জ্যোতি চিহ্ন, পরে স্পেস দিয়ে শব্দ। আচ্ছা, বোঝা গেল? বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি, একদম বুঝতে পেরেছি। মাঝখানে কোনো স্পেস নেই, কিন্তু জ্যোতি চিহ্নর পরে যখন শব্দ আসছে মাঝখানে একটা স্পেস হবে। এটা খুব জানার একদম দরকার ছিল, কারণ অনেককেই দেখেছি যে দাঁড়ির পরেই লেখা শুরু করে দিচ্ছেন, বা কমার পরে অনেকটা স্পেস দিয়ে, অনেকটা স্পেস দিয়ে, বা জুই, বেলি, ঠিক মানে যাই পর পদ্ম, হাসনুহানা, কয়েকটা ফুলের নাম কমা দিয়ে কমা দিচ্ছেন, কিন্তু কমার পরে যখন বেলির পর যখন হাসনুহানা দিচ্ছেন, কমার পরে কিন্তু কোনো স্পেস নেই, দিয়ে ফেলছেন হাসনুহানা, তো সেটা হয় না। একদম এটাই তারপর হাসনুহানা আসবে। একদম
হ্যাঁ, একদম একদম। আর দিদি, আহ কি কয় রস্যই কয় দীর্ঘই, এইটা তো হ্যাঁ, ভীষণ গন্ডগোলের একটা এইটা একটা একটা এটা হয়, এটা বিরাট একটু। গন্ডগোলের জায়গা। এটা কিন্তু খুব হ্যাঁ সত্যি হ্যাঁ কথা। এটা হ্যাঁ। তবে একবার যদি কেউ ভালো মতো ব্যাপারটা বুঝে যায়, তার হুম কিন্তু হুম। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রথমে আমরা কয় আচ্ছা। রস্যইকার, রস্যইকার, হুম হ্যাঁ, হুম। কয় হুম রস্যইকার হুম। কি? তো হুম রস্য হুম। কথাটা মানেই হচ্ছে রস্য। রস্যইকারটা মনে হুম। রাখার সুবিধাটা কি? রস্যইকার, রস্য মানে কম। তো কম। আমরা এইভাবে মনে রাখবো, ধর কয় রস্যইকার কি, কখন বসাবো? যখন হ্যাঁ। উত্তরটা শুধু হ্যাঁ বা নাই হবে। আচ্ছা, মানে ছোট হবে উত্তরটা। ইয়েস, হ্যাঁ বা নাই যদি উত্তর হয় তখন কয় রস্যইকার। আচ্ছা এই জন্য মাথায় রাখার জন্য রস্যই, রস্যই মানে রস্য মানে কম, এটা আচ্ছা মাথায় রাখি। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা তার মানে আচ্ছা। কম হ্যাঁ। কম কথার উত্তর দেওয়া যাবে, এটা মাথায় রাখার জন্য বললাম। কয় আচ্ছা রস্যইকার তখনই আচ্ছা। হবে যখন হ্যাঁ, আনসারটা শুধু, উত্তরটা শুধু হ্যাঁ কিংবা নাই হবে। যেমন নাই তুই হবে। যাবি কি, আচ্ছা রিমলি তুই যাবি কি, তুই বলবি হ্যাঁ বা না। আচ্ছা। তো হ্যাঁ, সেইখানে কিন্তু সেটাতে কয় কয় রস্যই। রস্যইকার। ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার মানে রিমলি তুই খাবি কি, তুই হ্যাঁ বা না না বলবি, তখন রস্যইকার। হ্যাঁ এবার তোকে যদি হ্যাঁ, বলি রিমলি তুই কি খাবি, কি সেটা খাবি মানে দীর্ঘই। তুই অনেকগুলো আচ্ছা। খাবার কথা বলতে পারিস, হ্যাঁ তাহলে হ্যাঁ দীর্ঘ। হ্যাঁ হ্যাঁ। এটা মাথায় রাখ, তাহলে দীর্ঘ, অনেকগুলো কথা আমরা বলবো। দীর্ঘ। হ্যাঁ, আচ্ছা তো এটা আচ্ছা। মাথায় রাখার জন্য, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, শুধু মাথায় রাখার না জন্য না। ফর্মুলাটা, হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। বাহ, মনে এটা থাকবে। খুব সুন্দর করে বোঝালে তো, এটা বেশ সেই বাবার হলো আবার জ্বরের মতো মাথায় থাকবে। যে রস্য মানে ছোট উত্তর, তার মানে একদম রস্যইকারের কি, আর একদম দীর্ঘ মানে বড় উত্তরের, তার মানে দীর্ঘইকারের কি। একদম। তবে এইটা বেশ। আরেকটা একটা হ্যাঁ একটা ব্যতিক্রম আছে, সেটা ধর খুব হ্যাঁ বিস্ময় সূচক কিছু একটা, বিস্ময়বোধক কিছু একটা, কি সুন্দর, কি হ্যাঁ ভয়ানক। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ 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 হ্যাঁ। এই ধরনের জিনিসের সময় যখন কি বলছি, হুম হুম। তখন কিন্তু তার কোনো উত্তর হয় না, ভেবে দেখ কি না, ভয়ানক, আমরা তো। কি হ্যাঁ, তার কিন্তু উত্তর এটা হয় না, এটা কিন্তু কোনো অনুভূতি ব্যক্ত উত্তর। করছে, অনুভূতি হ্যাঁ ব্যক্ত করছে। হ্যাঁ, একটা একটা হ্যাঁ। অনুভূতি। তো সেক্ষেত্রে কিন্তু হুম কয় হুম। দীর্ঘইকার হবে। সেক্ষেত্রে কয় দীর্ঘইকারী হবে। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা এক্ষেত্রে তো আচ্ছা। কোনো প্রশ্ন করিসনি কাউকে, উত্তর দেওয়ার না কোনো জায়গা না নেই। হ্যাঁ, না তোর একটা না। মনের বলছিস অন্যরকম, বিস্মিত তুই হ্যাঁ, তখন। বিস্মিত। হ্যাঁ, হ্যাঁ, তো ভয় সেই পেয়েছি সময় বা তখন বিস্মিত। যখন হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর, হুম হুম। কি 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 ভয়ানক। হ্যাঁ, তো হুম এই হুম হুম। কিটা কিন্তু কয় দীর্ঘইকার হবে। কয় দীর্ঘইকার হবে। আচ্ছা, একদম বাহ, এটা একদম। এটা 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 খুব ভালো, এটা খুব প্রয়োজনীয় ছিল। এটা সত্যিই জানার ছিল। ওই কয় দীর্ঘই কয় হ্রস্বইতে অনেক লেখার মানেও পাল্টে যায় না। একদম সেটা খুব ভালো লাগলো দিদি। আহ সত্যি কথা। না আমি। না না, শোন শোন, সবাই বোর হচ্ছে তোর কবিতা হ্যাঁ। শোনার জন্য, না সবাই না না, বসে আমি শোনাবো, আমি একদম একদম এবার একটা কবিতায় আমি যাব। তবে দিদি মাঝে মাঝে কিন্তু আমি এই প্রশ্নগুলো করব, একটুখানি আচ্ছা আমার করিস। জানারও আছে, এবং আমি মনে করি সকলেরই এটাতে সুবিধা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই মনের প্রশ্ন এটি, এটা এটা থাকলে তো লেখা আমাদের আরো ভালো হবে, ভালো বই খারাপ হবে না, এটা সবার ভালো লাগবে। আমি আমিও খুব কবিতায়। খুশি হব সত্যি। সকলে এটাতে উপকৃত হন, সত্যি আমিও খুব খুশি হব রিমলি। হ্যাঁ হ্যাঁ, রিমলি, একদম 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 এগোতি একদম আর একটা কবিতা শুনি তোর কাছে, একদম তোর একদম কণ্ঠে। একদম। আমি চলে যাই আমার পরের কবিতায়, রিমলি রিমলির তৃতীয় কবিতা। কবি সিক্তা পালের লেখা অকুলতার মাঝে। ক্রমশ বাতাসের ঘনত্ব যেন চলেছে বেড়েই, বাতাসও যেন ভারে মন্থর গতিতে বইছে, চারিপাশে কত দেহ খোলসের মতো পড়ে, তাদের প্রাণবায়ুর ভার বাতাসও বুঝি সইছে। কত প্রিয়জন আকাশের বুকে খুঁজে চলেছে, তাদের অশ্রুধারায় নদীর দুকুল ওঠে ছাপিয়ে, অবুঝ মন ভাবে আছে সে ওই তারার মাঝেই, রাতের আকাশে খোঁজে আঁখি
নিদ্রা হারিয়ে। জ্ঞানীগুণী জন বলেন আত্মার নেই বিনাশ, তাই বুঝি তাকে অনুভব করার আকুল চেষ্টা। ওই মহাশূন্যের অতল মৃদুমন্দ বাতাস সাগরে কোথা পাবো তারে? ডুব সাঁতারে মেটাই তেষ্টা। ওই যে আমার একান্ত প্রেমিক সুনীল আকাশ, তারই বুকে বয়ে চলে অনাবিল দৃশ্যের ঢেউ। মুগ্ধ চোখের তারায় ভেসে ওঠে জল রঙা ছবি। আছে বুঝি সেথায় হারিয়ে যাওয়া প্রিয় কেউ? আছে বুঝি? সময়ের ভারে তরির গতি ক্রমশই হয় মন্থর। দীর্ঘ পথ পরিক্রমে ক্লান্ত অঙ্গুলগুলি বিশ্রাম চায়। মনের ভারগুলি আপনা হতেই খসে খসে পড়ে। অবসন্ন হৃদয় অপেক্ষারত মুক্তির আশায়। প্রহর গুণে চলি আর কত পথ আছে বাকি। নিরাসক্ত আবরণ জড়িয়ে ধরে তোলে রথে। প্রহর গুণে চলি আরো কত পথ আছে বাকি। নিরাসক্ত আবরণ জড়িয়ে ধরে তোলে রথে। স্থূলত্ব গেছে ঝরে, সখ্যের সাগরে ভেসে চলি। ভাসতে ভাসতে তরিখানি চলেছে অন্তিম পথে। ভাসতে ভাসতে তরিখানি চলেছে অন্তিম পথে, অন্তিম পথে। কবি কাকলি কনুইয়ের লেখা জানলা। আমার একটা জানলা ছিল। রোজ মেঘ এসে ছুঁয়ে যেত, বৃষ্টি এসে ভিজিয়ে দিত। আমি জানলায় রোদ জমিয়ে রাখতাম। শীতের দুপুরে যখন মেঘলা দিন আলসে ছুঁয়ে যায়, কুয়াশা মাখা দুপুর আদরে জলে ভিজে যায়, তখন জানলায় লেগে থাকে নরম উষ্ণতা। শেষ বিকালের আলো মাখা একটা পাখি অসময়ে এসে বসে ডানা ঝাপটায়। জল লাগে জানলার কাছে। ছবি হয় কত, নাম না জানা অচেনা অনুভূতি। হয়তো কিছু বলতে চায়, খুলে দিই জানলা। ঠান্ডা হাওয়া জড়িয়ে ধরে। অতীত আর বর্তমানের সন্ধিক্ষণে আরো কিছুটা সময় একান্ত ব্যক্তিগত হয়ে যায়। দূর থেকে ডেকে ওঠে কোনো পাখি, সাথীকে তার খুঁজে পাওয়া বাকি। এক উচাটন হৃদয় পথ চেয়ে ব্যাকুল হয়। জানলা খোলা থাকে, মেঘ জমে যায় তাতে। স্বপ্নের মতো কিছু জল ছবি আঁকে আর মোছে। উদাসী হাওয়া মনের মানুষ খোঁজে। নীরবতা ভেঙে তখনও ডেকে ওঠে ওই পাখিটা, সাথী হারা। বড় একাকী, বড় জ্বালা, কুয়াশা এসে ঘিরে ধরে। পাখি জানে না কারোর কারোর জীবনে সাথী আসে না। বন্ধু করে নিতে হয় তখন ওই মাথা উঁচু পাইন গাছটাকে, কুয়াশাকে, গিরিখাদকে। না হলে শূন্যতা আর শূন্যতা। বন্ধ জানলা দিয়ে তো আর আকাশ দেখা যায় না। বন্ধ জানলা দিয়ে তো আর
আকাশ দেখা যায় না। আজকের অনুষ্ঠানের পঞ্চম কবিতা বৃষ্টি এলে, কবি অজয় চক্রবর্তী। বৃষ্টি এলে খবর দিস, ভিজবো দুজন একসাথে। বৃষ্টি পথে হাঁটবো দুজন, রাখবো হাতটা তোর হাতে। পায়ের পাতা ডুববে জলে, ছলাৎ ছলাৎ পথ জলে। স্মৃতিগুলো পড়বে মনে, খুঁজবো আবার সব ভুলে। টাপুর টুপুর বৃষ্টি নুপুর, ভিজবে শরীর ভিজবে মন। ভিজবে পাথর ভাসবে নদী, তুই তো ছিলি আপনজন। ছাদের পরে বৃষ্টি পড়ে, কেউ দেখেনি কোনখানে। জড়িয়ে ধরে ভিজবো দুজন, পড়বে তখন সব মনে। বৃষ্টি এত আপন কেন, কেউ তো হয় না তেমনি আর। আয় বৃষ্টি আমার ঘরে, মেঘ মল্লার খুলুক দ্বার। শরীরটা তোর খুব ভিজেছে, হাওয়ায় বৃষ্টি দেয় দোলা। আসুক বৃষ্টি ভীষণ জোরে, থাকুক এখন সব খোলা। বৃষ্টি এলেই আসবো ছুটে, থাকবি কি তুই অপেক্ষায়? কতকাল তো হয় না ভেজা, তেমন বৃষ্টি হয় কোথায়? ঝমঝমাঝম বৃষ্টি পড়ে টিনের চালে খুব জোরে। পাগলা হাওয়ায় নাচে হৃদয়, বৃষ্টি ভেজা সেই ভোরে। বৃষ্টি এলে খবরটা দিস, ভিজবো আবার দুজনে। ভিজিয়ে নেব শুকিয়ে যাওয়া হৃদয়টাকে আনমনে। বৃষ্টি আসুক, পড়ুক বৃষ্টি দিন ভরে। গাইব দুজন সেই চেনা গান, যে গান বাজে অন্তরে। বৃষ্টি আসুক, পড়ুক বৃষ্টি দিন ভরে। গাইব দুজন সেই চেনা গান, যে গান বাজে অন্তরে। দিদি, তোমার কাছে চলে যায় আরো দুটো প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে আমরা লেখার মানে যারা লিখছি, মোবাইলে লিখছি বা নোটে লিখছি, লেখার সঙ্গে ডট দিই, মানে কন্টিনিউয়েশন বোঝাতে ডট দিই। তো একসঙ্গে বেশ 10-15টা ডট দিয়ে দিলাম, এইটা কি ঠিক? আরেকটা এর সঙ্গে আমি প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। এটা আমি দেখেছি পড়তে গিয়ে অনেকেই 3-4টে দিচ্ছেন, তো কোনটা ঠিক এটা একটু যদি বলো। একদম খুব ভালো প্রশ্ন করেছিস শিমলি। এডিটিং এর কাজ করতে গিয়ে আমরা এটা বারবার ফেস করেছি, তুইও করছিস সেই মুহূর্তে। এটা একটা বড় কথা। সেটা হচ্ছে যে এই যে ডট 3টের বেশি হয় না। আচ্ছা, 3টে ডট মানে টু বি কন্টিনিউড বা কন্টিনিউ করা হচ্ছে বা এই রকমই একই জিনিস, বা কোনো একটা জিনিস উজ্জ রেখে যেটা আগে বলা হয়ে গেছে সেটা আবার রিপিট না করে ওইখানে 3টে ডট দিয়ে দেওয়া, বা প্রভৃতি ইত্যাদি বোঝাতে ওই 3টে ডট বোঝায়, মানে আরো চলছে ব্যাপারটা, মানে এরকম আরো অনেক আছে, এটা বোঝাতে 3টে ডট দেওয়া হয়। 3টে ডটের বেশি ডট কোনো মানে হয় না, কোনো অর্থহীন। 3টে ডটের একটা অর্থ আছে, কিন্তু 3টে ডটের বেশি বা 3টে ডটের কম দিয়ে যদি কেউ ভাবেন যে তিনি বোঝাতে পারছেন কি বোঝাতে চাইছেন, তা কিন্তু সত্যি সত্যি তার কোনো মানে হয় না। আচ্ছা, 3টে ডট আমরা দেব, 3টের বেশিও না, 3টের কমও না। আচ্ছা, 3টে ডট আমরা দিতে পারি। আচ্ছা, এইবার কেউ যদি মনে করেন কি ভয়ানক, তারপরে অনেকগুলো বিস্ময়বোধক চিহ্ন, কেউ যদি ভাবেন যে তাতে অনেক বেশি ভয়ানক বোঝানো হবে, সেটা কিন্তু মোটেই না। এটা ভীষণ ভাবে ব্যাকরণগত ভুল। যে কোনো জ্যোতি চিহ্নই একের বেশি কখনোই ব্যবহার করা যায় না। কিছু ক্ষেত্রে যখন, যেমন ধর তুই যদি সংস্কৃত যখন শ্লোকগুলো আমরা দেখি, তখন
যেহেতু তারা কমা বা এই ধরনের আর কোন রকম কিছু জ্যোতিচিহ্ন ব্যবহার করতে পারেন না, তাই একটা দাড়ি এবং দুটো দাড়ি, কমার জায়গায় সেখানে একটা দাড়ি হয় এবং যেখানে দাড়ি সেখানে দুটো দাড়ি হয়, মানে আচ্ছা ওই পংক্তিটা শেষ হলো, দুটো দাড়ি হলো। হ্যাঁ, মানুষ এখন বুঝতে না পেরে এই দুটো দাড়ি কিন্তু ব্যবহার করেন। কেন করব? আমরা কি সংস্কৃত ভাষায় কথা বলছি? আমাদের তো অনেক জ্যোতিচিহ্ন রয়েছে, তাহলে আমরা কেন দুটো দাড়ি দেব? তাই দুটো দাড়ির কোনো প্রয়োজন নেই, দুটো দাড়ির কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি একের অধিক কমা, একের অধিক জিজ্ঞাসা চিহ্ন, যে কোনো জ্যোতি চিহ্ন একের অধিক দেওয়ার কোনো দরকার নেই, কারণ ওটা দেওয়া মানে গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যাওয়া। একদম, যে কোনো জ্যোতি চিহ্ন একটা হ্যাঁ, একদম অনেকেই একেবারে কবিতাটা শেষে এসে দুখানা দাড়ি দিলেন, ভাবলেন বুঝি দুখানা হলো শব্দ, তা কিন্তু নয়। কারণ দুটো দাড়ি হ্যাঁ, দিদির নেটটা আবার একটু গন্ডগোল হচ্ছে। এবার আবার এসে গেছে। দাড়ির প্রচলন কিন্তু আমাদের বাংলায় নেই, সংস্কৃতে একদম। আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস দিদি, হ্যাঁ আরেকটা জিনিস যেটা মানে মানে জিজ্ঞেস করতে খুব, মানে এটা খুব জানা দরকার, সেটা হচ্ছে এই যে টি, টা, খানা, খানি, গুলো, গুলি, এই যেগুলো অনুসর্গ, এগুলো শব্দের সঙ্গে বসবে না আলাদা বসবে? একেবারে শব্দের সঙ্গে বসবে, কারণ টি বলে কোনো কথা আছে? কোনো আলাদা শব্দ আছে কি? যেমন নি বলে কিছু ছিল না, টি বলেও নি, টা বলেও নি, খানা বলেও নি। তাই একখানা দুখানা একসাথেই হয়, এক খানা এরকম ব্যাপার নেই। সেই খানা বোঝাতে আবার তো আমরা ওই খানা মানে তোমার না না খাবার বোঝাতে পারে, বা ওই খানা খন্ড বোঝাতে বোঝায় আলাদা করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই খানা বোঝায়। হ্যাঁ, খানা খন্ডের খানা বোঝায়। তাই এখানে একখানা দুখানা তিনখানা এইরকম বোঝাতে গেলে বা একটি দুটি তিনটি বোঝাতে গেলে একসাথে দিতে হবে, একসাথে। সেটা গুলোগুলির ক্ষেত্রেও প্রযোজ্য তো, মানে এই শব্দগুলো, লেখাগুলো, লেখাগুলি, এগুলো ঠিক সব ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যদি গুলি তুই দিস, তাহলে গুলি তো অন্য কিছু, গুলির তো আলাদা অর্থ আছে, অন্য অর্থ গুলি। সাবধানে আমাদের ভেবে চিন্তে করতে হবে যে আমরা কি করছি, কি চাইছি, ভাবছি এইগুলি কি ওইগুলি, এইগুলি কিন্তু আলাদা করে কোনো অর্থ নেই। একদম, যেমন ধর ফ্রেন্ড আর ফ্রেন্ড, এটা যদি তুই আলাদা বসাস তার কি কোনো অর্থ হয়? না না, একদম একদম। যদি তুই আলাদা বসাস তার তো কোনো অর্থ হয় না, অর্থ হয় না। হ্যাঁ একদম ঠিক। একটি দুটি একদম, ছেলেগুলো, মেয়েগুলো, বইগুলি, একদম একদম। আচ্ছা, আমার এর পরের নিবেদন কবি শিখর চক্রবর্তীর লেখা নবনীতা শেষবার এসো। এত দূর চলে এসে পেছনের খবর নেওয়ার কোনো মানে হয় না। কোনো সকালে কেমন শিউলি কুড়োনো, কোনো দুপুরে ক্লাস কেটে নবনীতাকে চিরকুট চালান, সন্ধেগুলো একরকম আর নেই। মাঝে মাঝে কোথায় যেন চলে যাও নবনীতা, একা ছাদে বসে বসে। সব কবিতা লেখা যায় না, এমনিতেই 8 বছর ধরে সব তারা শেষ করে ফেলেছি। মৃত নক্ষত্রের সমাধিতে বসে কিচ্ছু লেখার ইচ্ছা বাকি আছে। তুমি তো জানোই সব কবিরই দুর্ঘটনায় মৃত্যু হয়। কোথায় যে কোনো জেব্রা ক্রসিং এ অপেক্ষা করে নীল শাড়ি, এসব সুন্দরী কবিতারা চিরকাল পার পেয়ে যায়। অপূর্ব সব মোহময়ী হন্তারক। কবিরা পাগল বলে ওদের ময়না তদন্ত হয় না, শুধু
শোক সভায় মোবাইলে কবিতা জ্বলে ওঠে। নবনীতা, তুমি আসছো তো? তুমি না এখন বাচিক শিল্পী? চিরকুটটা সঙ্গে এনো, ওটাই তো আমার সঞ্জীবনী। একবার শেষ চেষ্টা করে দেখবে না? নষ্ট দুপুরের দিব্যি। এর পরের কবিতা কবি ডোনা চন্দের লেখা, মন্দা। ভালোবেসেছি, কোনো লোভে পড়ে আমি ভালোবাসিনি। বিনিময় অন্য কিছুর প্রাপ্তির আশা করিনি। রেস্তোরাঁ আর দামি গাড়ি আর উপঢৌকন আমি চাইনি। লোকমুখে চর্চিত হবার কোনো ইচ্ছে নিয়ে আমি কাছে আসিনি। লোক দেখানো প্রেমিকা আমি হতে চাইনি কোনোদিন। ভালোবাসা দিয়ে শুধেছি ভালোবাসার ঋণ। কতটুকু পেয়েছি তার হিসাব কষিনি। কতটুকু ঠকেছি সেই নিয়েও ভাবিনি। নিজের মনে শুধু সম্মানে নিয়েছি তোমার নাম। কত কটূক্তি সয়েছি, হয়েছি বদনাম। কার দোষে জানি না, আজ সবটুকু খুইয়ে থাকতে হয় সবার কাছে মাথা নুইয়ে। কোন জোরে ভালোবাসার লড়াইটা আজ লড়বো? কার আশ্বাসে নিজেকে ভাঙবো, গড়বো? এই একা আমি বারবার শুধু সবার কাছে হেরেছি। আসলে আমি তো শুধুই ভালোবেসেছি। আসলে আমি যে ভালোবেসেছি, হ্যাঁ, আমি ভালোবেসেছি। এটা সত্যি একটি সারপ্রাইজ বটে। আমি আজকে রিমলি রিমলিতে আমার প্রথম পর্বে আমার দিদিকে সাথে পেয়েছি। দিদির একটা কবিতা পড়বো না? এটা তো হতেই পারে না। পড়ছি কবি কৃতিকণা চিনির লেখা অপট। বৃষ্টি ভেজা বিকেলে চায়ের কাপ নিয়ে তোমার পাশে বসতেই এতকাল বাদে আমায় অবাক করে বললে, এত কঠিন প্রাণ তোমার, তবু আমায় কেন ভালোবাসলে? কয়েক মুহূর্ত সামলে নিয়ে বললাম, ভালো আর বাসতে পারলাম কই, ওটা তো পুরোটাই তোমার দখলে। বাসবো না করে নিজের সাথে যুদ্ধ শেষে যেদিন সত্যি ভালোবাসার ডায়েরিটা খুললাম, দেখি সব পাতাগুলোতেই তুমি আমার নাম লিখে রেখেছো। একটা সত্যি কথা বলবো, হেরেও যে এতটা খুশি হওয়া যায়, এই ঘাড় ব্যাকা আমিটা জীবনে প্রথমবার সেটা উপলব্ধি করলো। হ্যাঁ, হয়তো এ তুমি সে তুমি ছিলে না, একটা ভাঙাচোরা মানুষকে পেয়েছিলাম সেদিন। তবে মাটিটা ছিল গঙ্গা মাটি, গড়ে নিতে কষ্ট হয়নি তেমন। ছোটবেলার ঠাকুরতলার পটু জেঠু কেমন ভর করেছিলেন আমার উপর জানো? বাখারের কাঠামো, তার উপর খড়ের বাঁধন, মাটির প্রলেপ, রং, পালিশ, পোশাক, তাড়িয়ে তাড়িয়ে সেজেছ বসে বসে। কথায় কথায় আজকাল চোখ ভরে ওঠে তোমার, গলা ভারী হয়। বললে, ত্রিনয়নটা কবে আঁকবে মৃন্ময়ী? তোমার রোগ আমারও লাগলো বোধ হয়। গলা বুঝে এলো। বললাম,
তোমায় ছাড়া আমি বাঁচবো না। পোটো জেঠু বোধহয় জানতেন, তাই তাই সে বিদ্যাটুকু গোপন করে গেছেন সযত্নে। সৌম্য-স্বপন চক্রবর্তীর লেখা কবিতা। এখনো কবিতা লেখা হচ্ছে না কেন? এখনো কবিতা লেখা হচ্ছে না কেন? আজ যে মেয়েটি খুন হয়েছে, কারণ অন্ধকার। সীমান্তে ঠিক ঠিক করছে মানুষ, অন্ধকার। বেকারত্বের জ্বালায় ছেলেটি আত্মহত্যা করেছে, অন্ধকার। আর বস্তা পচা প্রেমের কবিতা চাই না, সহানুভূতি চাই না, কবি সম্মেলন চাই না। আমাদের একটাই জীবন, আমাকে আকাশ দাও, রোদ্দুর দাও, শব্দেরা ঝাঁঝরা করে দিক ওদের দম্ভ, গর্জে ওঠো। এখনো কবিতা লেখা হচ্ছে না কেন? এখনো কবিতা লেখা হচ্ছে না কেন? আমার রিমলির ইমলি প্রথম পর্বের শেষ কবিতা, কবি অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অবজ্ঞার পরিভাষা। নিত্য তোমার কাজের মাঝে আমার সময় নাই, চেয়েও তোমায় পাই না ছুতে, অবহেলায় হারাই। সবার সাথে সদাই যখন ব্যস্ত হয়ে থাকো, লোভী আমি, কাঙাল আমি, ভুলে যেও না কো। একটা শুধু বার্তালাপের বড্ড লোভী হই, সেটাও যদি না পাই সুযোগ, বড়ই আঘাত পাই। ব্যস্ততাটা ভালোই ছুতো, ভুলে থাকবার ছল। অবজ্ঞা জেনেও প্রশ্ন করি, এখন কেমন আছিস বল? বিরক্তি হোক বা অভিনয়, দূরে থাকবি বলে। অছিলাটা বড়ই ভালো, ভুলে থাকবি বলে। এটা সত্যি যে এখনো ভালোবাসি আমি, এড়িয়ে যাওয়ার উপেক্ষাতে দাও না ধরা তুমি। পূর্বে যখন ছিলাম আমি তোমার বড় প্রিয়, এখন কেন হলাম তবে এতটা অপ্রিয়? বলতে পারো আমার সব কবিতায় তুমি আজও কেন থাকো? কারণ আজও যে সেই দিনের তুমি আমার সবটা জুড়ে আছো। ভালোবাসার সত্যি বোধহয় হয় না কো মরণ, বলে দিয়ে আমি সেটা, দিয়ে আমার জীবন। অপেক্ষা করব পরজন্মেও, রইল আবার ফিরে পাবার আশা। একতরফা ভালোবাসার বোধহয় এটাই পরিভাষা। অনুষ্ঠানটা যেহেতু রিমলির কাছে অনুরোধ জানাবো, রিমলি শেষ কর অনুষ্ঠান। একদম। কলমে মিতালি সাহিত্য পরিবারের পক্ষ থেকে সকল সাহিত্যপ্রেমী বন্ধুদের জানাই আজকের মতো শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং কলম চালাতে থাকবেন। কলম চলুক, আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসায় আমাদের বেঁধে রাখবেন। অনেক ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। শুভরাত্রি। দেখা হবে পরের মাসের বৃহস্পতিবার ঠিক রাত 9টায়।